গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওশানোগ্রাফি গুরুকুলে আজকে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসের পর থেকে সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলা শুরু করব এবং প্রথমেই আমরা যেটি করব সেটি হচ্ছে হাইড্রোলজিক সাইকেল, দ্য অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ ওশেন। এই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই টপিক নিয়ে কথা বলতে গিয়ে আমরা প্রথমে পানিচক্র নিয়ে হাইড্রোলজিক সাইকেল নিয়ে কথা বলবো এবং এরপরে অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ ওশেন নিয়ে কথা বলবো এবং সেখানে আমরা ক্রাস্ট এবং পৃথিবীর অন্যান্য যে জিওলজিক্যাল যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা চলে যাব হাইড্রোলজিক সাইকেলে। হাইড্রোলজিক সাইকেল হচ্ছে আসলে ওয়াটার সাইকেল, যেটিকে আমরা আসলে হাইড্রোলজিক সাইকেল বলছি। হাইড্রো শব্দের অর্থই আসলে পানি, ওয়াটার, এবং সেটি আসলে ঠিক কিভাবে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, এগুলোতে ঠিক কিভাবে এটি চক্রাকারে আবর্তিত হয় এবং ডিফারেন্ট ফর্মসে কিভাবে পরিবর্তিত হয়, লিকুইড, সলিড অথবা ভ্যাপোরে কিভাবে পরিবর্তিত হয়, সেই জিনিসগুলো নিয়েই আসলে হাইড্রোলজিক সাইকেলে আলোচনা করা হয়। আমরা সবাই এটি জানি কম বেশি, এবং সেই ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে ওয়াটারের যে ম্যাস, এটি আসলে হচ্ছে পৃথিবীতে মোটামুটি সব জায়গায় ফেয়ারলি কনস্ট্যান্ট থাকে, কিন্তু যখন হচ্ছে আমরা এই পানিকে রিজার্ভারের উপর ভিত্তি করে আমরা যখন আইস, ফ্রেশ ওয়াটার, স্যালাইন ওয়াটার, অ্যাটমসফিয়ারিক ওয়াটার, এগুলোতে আমরা যখন হচ্ছে ভাগ করে ফেলবো, ভাগ করে যখন আমরা আসলে আলোচনা করব, তখন আমরা দেখব যে হচ্ছে ক্লাইমেটিক কিছু ভ্যারিয়েবল আছে, ওয়াইড রেঞ্জ অফ ক্লাইমেটিক ভ্যারিয়েবল সেখানে আমরা পাবো ওয়াটার ম্যাসের ক্ষেত্রে। Water cycle actually involve the exchange of energy actually, which leads to temperature change. আসলে টেম্পারেচার পরিবর্তনের মাধ্যমে এটি হয়, এটি আমরা বুঝতে পারছি, কারণ যেহেতু পানি সলিড, লিকুইড, গ্যাসে পরিবর্তিত হয়, সেহেতু এর মধ্যে আসলে টেম্পারেচারের প্রভাবটাই বেশি। প্রেশারেরও কিছু প্রভাব আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। পানি যখন হচ্ছে ইভাপোরেট হয়, অর্থাৎ বাষ্পীভূত হয়, তখন ইট টেকস আপ এনার্জি ফ্রম ইটস সারাউন্ডিংস অ্যান্ড কুলস দ্য এনভায়রনমেন্ট। আমরা আসলে ওয়াটার কুলিং সিস্টেমগুলো যেভাবে দেখি, পৃথিবী আসলে সবসময় এই ওয়াটার কুলিং সিস্টেমের মধ্যে আছে, যেটি গুরুত্বপূর্ণ। When it condenses, it releases energy and warms the environment. These heat exchange influence climate. যে পানি কিভাবে নিজে ঠান্ডা হয় এবং গরম হওয়ার মাধ্যমে পৃথিবীর তাপমাত্রাকে ঠান্ডা এবং গরম করতে সাহায্য করে। আমরা দেখতে পাবো যে হচ্ছে পৃথিবীর যে পানি, সেই পানির আসলে 97% পানি আসলে সাগরে অবস্থিত। আমরা দেখেছিলাম যে পৃথিবীর যে সাগর এবং যে ল্যান্ড, ওশেন এবং ল্যান্ড, সেখানের যে আয়তন, সেদিকের উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম যে সাগর হচ্ছে 70% মতো, কিন্তু আমরা যদি হচ্ছে পানির যে আয়তন, ওইখানে আসলে আয়তন বলা ঠিক হবে না, যখন আমরা হচ্ছে পৃথিবী এবং সাগরের ক্ষেত্রে 70% বলবো, সেটি আসলে ক্ষেত্রফল, এরিয়া, এবং হচ্ছে আমরা এই ক্ষেত্রে যেটি বলছি সেটি হচ্ছে পানির আয়তন, পানির ভলিউম। পৃথিবীর সাগর, নদী, খাল, বিল, সকল কিছুর পানির ভলিউম যদি এক করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 97% পানি হচ্ছে সাগরের পানি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট ইভাপোরেশন অ্যান্ড প্রিসিপিটেশন এইখানে সাগরেই সংঘটিত হয়, এবং অ্যারাউন্ড 86% অফ অল ইভাপোরেশন টু দ্য ওশেন, দ্য আদার 14% কামস ফ্রম দ্য ল্যান্ড। এবং আমরা দেখতে পাবো যে এই যে অফ দ্য ওশেনস ইভাপোরেটেড 86%, খুব মজার তথ্য, এই 86% এর মধ্যে 66% combines with 12% advected from the land to produce the 78% of all precipitation that falls back into the ocean. আমরা দেখতে পেলাম যে হচ্ছে এই যে ওশেনের যে ইভাপোরেশন, যেটি আমরা বলছিলাম যে 86% ইভাপোরেশন হচ্ছে সাগরে এবং 14% হচ্ছে ল্যান্ড থেকে, এবং এই 86% এর মধ্যে 66% কম্বাইন্স উইথ 12% অ্যাডভেক্টেড ফ্রম দ্য ল্যান্ড, এবং এই টোটালটা মিলে 78% অফ অল প্রিসিপিটেশন আসলে সংঘটিত হয়। দ্য রিমেইনিং 20% অফ ময়েশ্চার ইভাপোরেটেড ফ্রম দ্য ওশেন প্লাস 2% of land derived moisture produces the 22% of all precipitation that falls over the land. So the bulk of continental precipitation comes from the oceanic portion of the cycle. এটা আসলে বলাই যায়। প্রিসিপিটেশনের অনেক ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আমরা কথা বলবো, যেমন হচ্ছে সাবলিমেশন,
ট্রান্সপোর্টেশন, ইভাপোট্রান্সপিরেশন ইত্যাদি জিনিসগুলো নিয়ে। প্রিন্সিপাল সোর্স অফ ওয়াটার ভ্যাপোরস ইন ইজ দ্য ওশান অ্যাকচুয়ালি, বাট ইভাপোরেশন অলসো অকার্স ইন সয়েল, স্নো, আইস, এগুলোতেও কিন্তু ইভাপোরেশন হয়, এটি আমাদের আসলে জানতে হবে। সাবলিমেশন আসলে কি জিনিস? সাবলিমেশন হচ্ছে ইভাপোরেশন ফ্রম স্নো অ্যান্ড আইস। হ্যাঁ, যখন হচ্ছে বরফ থেকে বা তুষার থেকে যখন হচ্ছে ইভাপোরেশন হয় সেটাকে আমরা সাবলিমেশন বা সাবলিমেশন বলি, এবং ডিরেক্ট কনভার্সন ফ্রম সলিড টু ভ্যাপর এটাকে সাবলিমেশন বলা হয়। ট্রান্সপিরেশন কি? ট্রান্সপিরেশন হচ্ছে দ্য ইভাপোরেশন অফ ওয়াটার থ্রু মিনিট পোরস অর স্টোমাটা in the leaves of plants. So in this case water moving from the soil into plant roots and passing through their leaves, এটি হচ্ছে ট্রান্সপিরেশন, আমরা যেটি ক্ষেত্রে গাছের প্রস্বেদন বলে থাকি। এরপরে আসে হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। এটা প্র্যাকটিক্যাল পারপাসে ট্রান্সপিরেশন এন্ড ইভাপোরেশন ফ্রম অল ওয়াটার, সয়েল, স্নো, আইস, এই ভেজিটেশন এন্ড আদার সারফেস থেকে। এটা আমরা একটি ছবি দেখব সামনেই, এবং এই ক্ষেত্রে এটি টোটালি যদি আমরা একসাথে যদি বলি সেটাকে আমরা বলবো হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। Evapotranspiration আসলে the process by which water vapor is discharged to the atmosphere as a result of evaporation from the soil and transpiration by plants. আসলে বিষয়টি কি? আমরা কনডেনসেশন এবং প্রিসিপিটেশন সম্পর্কে জানি। প্রিসিপিটেশন মানে হচ্ছে ইন দ্য ফর্ম অফ রেইন, ঝরে 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 পড়ছে। স্নো, হেইল কামস ফ্রম দ্য ক্লাউডস। আমাদের দেশগুলোতে স্নো সেভাবে পড়ে না, আমরা এই জন্য প্রিসিপিটেশন মানে স্বাভাবিকভাবে শুধুমাত্র বৃষ্টিপাত বুঝে থাকি, এবং হচ্ছে মাউন্টেন রেঞ্জের উপরে উঠলে সেটি কি হয় বা ইত্যাদি বিষয়। কনডেনসেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হচ্ছে ট্রানজিশন প্রসেস ফ্রম দ্য ভ্যাপর স্টেট টু দ্য লিকুইড স্টেট ইজ কল্ড কনডেনসেশন। অর্থাৎ ভ্যাপর থেকে লিকুইডে যাওয়া, এটা হচ্ছে কনডেনসেশন। এবং হচ্ছে as water vaporizes it cools and eventually condenses. When it condenses it becomes a liquid again or turns directly into a solid, অর্থাৎ ice, hail or snow। এই যে হচ্ছে ওয়াটার পার্টিকেলস, এটা কিন্তু হচ্ছে পার্টিকেলস দেন কালেক্ট অ্যান্ড ফর্ম ক্লাউড। এই যে আমরা একটু পরেই একটি ছবি দেখব, এই ছবিটি। তার আগে আরেকটি জিনিস আমরা বলবো, সেটি হচ্ছে ইন্টারসেপশন, স্টেম ফ্লো, থ্রোফল। এই প্রত্যেকটা টার্ম আমরা এই ছবিতে দেখতে পাবো, সেই জন্য আপনাদেরকে এই টার্মগুলোর সাথে পরিচিত করার চেষ্টা করছি আমরা। ইনফিল্ট্রেশন জিনিসটা হচ্ছে ওয়াটার সোকস ইনটু দ্য সাবসারফেস, তো ইনফিল্ট্রেশন আর পেনিট্রেশন, অর্থাৎ পানি যে হচ্ছে মাটিতে দিলে মাটি যে সেই পানিটাকে শুষে নেয়, আমরা স্বাভাবিক বাংলা ভাষায় বলি, সেটি আসলে কি জিনিস? সেটি হচ্ছে ইনফিল্ট্রেশন। এটা আসলে প্রসেস বাই হুইচ লিকুইড ওয়াটার এন্টার্স দ্য সয়েল, আমরা যেটি বলছিলাম। এরপরে আসে হচ্ছে রান অফ, রিভার রান অফ, অর্থাৎ এক্সেসিভ রেইন অর স্নো মেল্ট ক্যান প্রডিউস ওভারল্যান্ড ফ্লো, যেটিকে আমরা হচ্ছে বন্যা বলতে পারি ওভার রান অফ হলে। এরপরে ফ্রিজিং, মেল্টিং, অর্থাৎ প্রসেস বাই হুইচ সলিড আইস বিকামস লিকুইড, এটিকে আমরা মেল্টিং বলবো। ফ্রিজিং হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ লিকুইড ওয়াটার বিকামস সলিড আইস, সেটি হচ্ছে ফ্রিজিং। এবারে আমরা আসি পার্কুলেশন। পার্কুলেশন জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রসেস বাই হুইচ লিকুইড ওয়াটার ফ্লোস থ্রু দ্য সয়েল ডিউ টু দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। অর্থাৎ লিকুইড ওয়াটারটা যখন হচ্ছে মাটির উপর দিয়ে প্রবাহিত হয়, লিকুইড ওয়াটার ফ্লো থ্রু দ্য সয়েল ডিউ টু দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, অর্থাৎ যখন ঢালু থেকে প্রবাহিত হয়, উঁচু ঢাল থেকে যখন গ্র্যাভিটির কারণে লিকুইড ওয়াটারটা এইভাবে প্রবাহিত হয়, তখন সেটিকে আমরা পার্কুলেশন বলবো। ইনফিল্ট্রেশন আমরা বলেছি। এবং থ্রোফল হচ্ছে প্রিসিপিটেশন দ্যাট ফলস ডিরেক্টলি টু দ্য গ্রাউন্ড কাপলড উইথ দ্যাট হুইচ ড্রিপস অর ফ্লোস অন টু দ্য গ্রাউন্ড ফ্রম ভেজিটেশন। আর স্ট্রিম ফ্লো হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে ইন্টারসেপ্টেড ওয়াটার দ্যাট ড্রেইনস অ্যাক্রস প্ল্যান্ট লিভস অ্যান্ড ডাউন দেয়ার স্ট্রিম টু দ্য গ্রাউন্ড। স্ট্রিম ফ্লো ঝর্ণার মতো একটি বিষয়, ঝর্ণাই বলা যায় স্টেম ইন্টারসেপশন। এইবারে আমরা আসি যে পৃথিবীতে আসলে ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার কতটুকু আছে, সেটির আমরা একটি পাই চার্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করি। দেখতে পাই যে হচ্ছে সল্ট ওয়াটার আছে 97.5% এবং ফ্রেশ ওয়াটার আছে মাত্র 2.5%। সেই 2.5% ফ্রেশ ওয়াটারের আবার গ্লেশিয়ার হচ্ছে 68.7%, মানে বরফ আকারে। এবং পার্মাফ্রস্ট হচ্ছে 0.8% এবং গ্রাউন্ড ওয়াটার হচ্ছে মাত্র সেই 2.5% ফ্রেশ ওয়াটারের মাত্র 30.1% হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তার মানে পৃথিবীতে কিন্তু আমাদের যে পানযোগ্য পানি গ্রাউন্ড ওয়াটার আমরা যেটি খাই, সেটির
কিন্তু অতি কম, এবং এই জন্য আমাদেরকে পানির ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে। আমাদের ভূখণ্ডের অভ্যন্তরে আমরা প্রচুর পানি পাচ্ছি জন্য আমরা কিন্তু এটিকে এইভাবে ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে আমরা একসময় কিন্তু পানির রিসোর্স কিন্তু একটা সময় পানির যে হচ্ছে রিসোর্স সেটি কিন্তু একসময় শেষ হয়ে যাবে। এটি কিন্তু এইভাবে ব্যবহার করলে এটি, কারণ পানি চক্র ঠিক যেভাবে চলে সেটি আবার রিফিল হতে সময় দিতে হবে, তাই না? সেই রিফিল হতে সময়, সেই সময়ের আগেই যদি আমরা সেটি শেষ করে ফেলি, একটি দীর্ঘ সময় কিন্তু আসলে পৃথিবীর এই একটি অঞ্চলের মানুষ যেখানে আসলে পানি নেই তারা কিন্তু পানি পাবে না। সারফেস আর অ্যাটমসফিয়ারিক ওয়াটারের ক্ষেত্রে আমরা আবার দেখতে পারি যে হচ্ছে রিভার কতটুকু 1.6%, আমরা একদম কোনার ছোট ছবি দেখতে পারি, এবং ফ্রেশ ওয়াটার লেকস আছে, এই যে ফ্রেশ ওয়াটার গ্রাউন্ড, সেই ফ্রেশ ওয়াটারের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে 67.4%, এবং সেটি হচ্ছে ওই যে পার্মাফ্রস্ট, সেই পার্মাফ্রস্ট 0.8%, তার 67.4%, এবং সেই ক্ষেত্রে সেখানে হচ্ছে বায়োটা 0.8%, রিভার্স 1.6%, এবং হচ্ছে ওয়েটল্যান্ড আছে 8.5%, অ্যাটমসফিয়ার 9.5%, এবং সয়েল ময়েশ্চারস আছে 12.2%। এবারে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে হচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে, স্নো সহ পাহাড়, এবং এগুলোকে আমরা গ্লেশিয়ার বলছি, বরফ আবৃত অঞ্চল বলছি, এবং হচ্ছে সেখান থেকে কিন্তু সূর্যের তাপে আস্তে আস্তে এগুলো মেল্ট হয়ে, অর্থাৎ গলে গলে, আমরা টার্মিনোলজিগুলো অলরেডি বলে ফেলেছি, গলে গলে আসলে এগুলো প্রবাহিত হচ্ছে, স্টেম আকারে প্রবাহিত হচ্ছে, লেকে যাচ্ছে, সয়েল ময়েশ্চার হিসেবে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার আছে কিছু, এবং হচ্ছে সেখানে ভেজিটেশন হচ্ছে, সেখানে হচ্ছে প্রস্বেদন হচ্ছে, গাছের পাতায় স্ট্রিম হচ্ছে, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে কনডেনসেশন আকারে হচ্ছে আমরা মেঘ দেখতে পাচ্ছি, এবং ইভাপোরেশন হচ্ছে সাগর থেকে, সেখানে সাগরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি মূল ভূখণ্ডে অর্থাৎ হচ্ছে পৃথিবীর ল্যান্ডে হচ্ছে, সেখান থেকে আবার কিন্তু গ্রাউন্ড ওয়াটারটা ফ্লো করে আবার সাগরে যাচ্ছে, এবং সেইখানে হচ্ছে ওভারল্যান্ড ফ্লো আছে কিছু, ইনফিল্ট্রেশন হচ্ছে। এইভাবে একটি বিস্তারিত পানিচক্র, আমরা পানিচক্রকে খুব স্বাভাবিকভাবে অনেক সময় দেখি, কিন্তু পানিচক্র আরো অনেক জটিল, আমরা সামনে পানিচক্রের আরো কিছু জটিল জটিল চিত্র দেখব। এটি হচ্ছে খুব সহজীকৃত একটি চিত্র, সেটি আমরা দেখলাম। এর পরে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অরিজিন অফ ওশেন, সাগরের বা হচ্ছে ওশেনের অরিজিনটা কিভাবে। প্রেজেন্ট ডে mass of the oceans could have accumulated during Earth's history through two separated process, mantle outgassing through volcanic emission and ice comet impact। এই দুটি প্রসেসের মাধ্যমে আমরা সাধারণত ধারণা করে থাকি। হাই কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড কন্টেন্ট in the early atmosphere would have created a very acidic rain capable of dissolving the minerals in the crust to a much greater extent than oceans today. In addition, volcanic gases such as chlorine dissolved in the rain. এরপরে কি হয়, these dissolved compounds accumulated in the newly formed oceans. However, some were removed by other chemical reactions between ocean water and rocks on the ocean bottom, and eventually this process produces an ocean with a chemical composition similar to today's ocean, and a balance between inputs and outputs has maintained that composition relatively constant through time. আসলে এই পুরো বিষয়টিকে আমরা আসলে সামনে এখন সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে জিনিসটি একবার পড়ে নিলাম যে হচ্ছে আসলে কিভাবে, কোন প্রক্রিয়া আমরা যেটি বলতে চেষ্টা করব সেটি হচ্ছে যে মেন্টাল আউটগ্রাসিং, ভলকানিক ইমিশন অ্যান্ড আইস কমেট ইম্প্যাক্ট। এটি আসলে কি জিনিস? সোর্স অফ সল্ট ইন দ্য ওশেন, ওশেনের যে এত এত লবণ, এটির আসলে উৎস কি, এটি আমাদের অনেক সময় প্রশ্ন আসে। সেটি আসলে হচ্ছে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েদারিং প্রসেসে ব্রেকডাউন রক থেকে আসলে এটি এসেছে। কেমিক্যাল ওয়েদারিং রিলিজেস এলিমেন্টস কন্টেইনড ইন রক বাই ডিসলভিং দেম, এবং ফিজিক্যাল ওয়েদারিং ব্রেকস ডাউন রক্স বাই ভ্যারিয়াস ন্যাচারাল প্রসেসেস দ্যাট ক্র্যাক, স্প্লিট, স্ম্যাশ অ্যান্ড গ্রাইন্ড রক্স মানে গুঁড়া গুঁড়া রক ইন্টু smaller pieces. Water carries both dissolved and particulate materials to the oceans. এবারে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইন অ্যান ওভার সিম্পলিফাইড ভিউ, খুব সহজভাবে বললে ওয়াটার ফ্লোয়িং ফ্রম দ্য মাউন্টেন্স টুয়ার্ডস দ্য ওশেন্স এনকাউন্টার্স ইনক্রিজিংলি মোর জেন্টাল স্লোপস দেয়ার বাই লুজিং ভেলোসিটি অ্যালং দ্য ওয়ে। সেখানে দেখতে পাবো যে আমরা ইভ্যালুয়েশন অফ ওশেন, পৃথিবীর আজকের যে পৃথিবী আমরা যেটিকে এই যে চিত্রে দেখতে পাচ্ছি, সেই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে সাগর, সেটি আসলে একসময় এইরকম ছিল কিনা, মিলিয়ন অফ ইয়ার্স অ্যাগো এটি আসলে এইরকম ছিল কিনা, সেটি আমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। এবং সেটি জানতে গেলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি নামে একটি থিওরি আছে, যেটি আলফ্রেড ওয়েজেনারের একটি থিওরি।
1912 সালে দেওয়া এই থিওরি। অ্যাকর্ডিং টু ওয়েজেনার তিনি বলতে চাচ্ছেন যে অল দ্য 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়্যার অরিজিনালি জয়েন্ট টুগেদার অ্যাজ এ সিঙ্গল ল্যান্ডমাস কল্ড প্যানজিয়া অ্যান্ড ইট প্রবাবলি এক্সিস্টেড বিটুইন 250 and 200 million years ago. The rest of the Earth's surface was covered by ocean called Panthalassa. এই যে প্যান্থালাসা এবং আমরা বলছি যে রেস্ট অফ দ্য আর্থ সারফেস ওয়াজ কভার্ড বাই ওশেন, সেটাকে হচ্ছে প্যান্থালাসা, এবং যে আজকের যে হচ্ছে সব যে হচ্ছে কন্টিনেন্ট তাদেরকে বলা হচ্ছে প্যানজিয়া। সেটি এই যে প্যান্থালাসা অ্যান্ড প্যানজিয়া সেটির চিত্র আসলে আমরা দেখতে পাই যে হচ্ছে আলফ্রেড ওয়েজেনার তিনি 1912 সালে এই ধরনের একটি থিওরি আমাদেরকে দিয়েছেন। আজকের পৃথিবী আমরা যেটিকে এভাবে দেখতে পাচ্ছি সেটি আসলে এই রকম ছিল, সেটি তিনি বলতে চাচ্ছেন 250 থেকে 200 মিলিয়ন বছর আগে। আমরা প্যানজিয়া গ্র্যাজুয়ালি ব্রোক আপ টু ফর্ম অফ দ্য প্রেজেন্ট কন্টিনেন্ট, যেটাকে নর্দার্ন পার্ট অফ প্যানজিয়া কল্ড লরেশিয়া, and broke up to form North America, Greenland, Europe, Asia এগুলো হয়েছে। এবং while the southern part called হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, আমরা এটিকে আমাদের জিওলজিক্যাল ওশেনোগ্রাফি পড়ার সময় বারবারই শুনতে থাকবো, গন্ডোয়ানা ল্যান্ড স্প্লিট টু ফর্ম দ্য কন্টিনেন্টস অফ সাউথ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা। তাহলে আমাদের এই ভূখণ্ডটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই ভূখণ্ডটার কি হলো? ইন দ্য অরিজিনাল কন্টিনেন্ট অফ প্যানজিয়া বিটুইন লরেশিয়া অ্যান্ড গন্ডোয়ানা ল্যান্ড লে দ্য শ্যালো টেথিস সি ছিল, সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং গন্ডোয়ানা ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, আমেরিকা, আফ্রিকা এগুলোর কথা আমরা বলেছি। এবং লরেশিয়াতে ইউরোপ, এশিয়া এই জায়গাগুলো এসেছে। আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে প্যানজিয়াকে যদি আমরা আজকের আধুনিক অবস্থায় দেখতে চাই, দেখতে পাবো যে ইউরেশিয়া, নর্থ আমেরিকা, আফ্রিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা এই সব, অস্ট্রেলিয়া সবাই আসলে প্যানজিয়ার অংশ ছিল। এবং তখন যখন এটি লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড দুই ভাগে ভাগ হয়েছে, তখন নর্থ আমেরিকা এবং ইউরেশিয়া আলাদা হয়েছে। এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাউথ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া। এরপরে আসলে কি হয়েছে? এরপরে আমরা দেখতে পাবো যে হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট, এই যে প্যানজিয়া, লরেশিয়া অ্যান্ড গন্ডোয়ানা ল্যান্ড এবং মডার্ন ওয়ার্ল্ড, এটার মধ্যে পার্থক্য আমরা তিনটি ছবিতে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। 245 মিলিয়ন বছর আগে প্যানজিয়া existed when some of the earliest dinosaurs were roaming in the earth, and it was surrounded by a sea called Panthalassa. প্যান্থালাসা যেটি নিয়ে আমরা কথা বলছিলাম তার মানে হচ্ছে সব সাগর, অল সি, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং 180 মিলিয়ন বছর আগের কথা, যখন আসলে এই যে গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়া ছিল। এবং হচ্ছে আজ 65 মিলিয়ন বছর আগে, বাই দ্য টাইম দ্য ডাইনোসরস বিকেম ডাইনোসরের যুগ যখন চলে যায়, এবং হচ্ছে লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড হ্যাজ স্প্লিট ইনটু স্মলার পিসেস, যেটি আজকের অবস্থা। এবং হচ্ছে এটার এভিডেন্স হিসেবে আমরা দেখতে পারি যে হচ্ছে দুটি ছবিকে যদি আমরা এক করে দিই, সাউথ আমেরিকা এবং আফ্রিকার, আমরা কিন্তু এই যে আমাদের পূর্ববর্তী যে ছবি সেই ছবির সাথে আমরা কিন্তু মিল পাবো। সাউথ আমেরিকা এবং আফ্রিকা যখন প্যানজিয়া ছিল তখনকার ছবি, আজকে এই অবস্থায় কি আছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রশ্ন করতে পারি যে ওশেনোগ্রাফির সাথে এই জিনিসগুলো জানার আসলে লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা তো ওশেনোগ্রাফিতে ফিজিক্যাল ওশেনোগ্রাফি, কেমিক্যাল ওশেনোগ্রাফি, বায়োলজিক্যাল ওশেনোগ্রাফি বা বায়োটেকনোলজি এগুলো নিয়ে শুনতে চাচ্ছিলাম। বিষয়টি হচ্ছে আমরা যদি হচ্ছে অরিজিন অফ ওশেন নিয়ে না জানি, তাহলে আমরা সেগুলোকে এগুলোর সাথে রিলেট করতে কষ্ট হবে। ফসিল কোরিলেশন নিয়ে আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব যে ফসিল কোরিলেশনটা কিভাবে হয়, ভেজিটেশন হয় কিভাবে, বা প্রত্যেকদিন কিভাবে হয়, সেটি নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট রিকনক্লাইন্ড সিমিলার ফসিল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস নাও ফাউন্ড অন ওয়াইডলি সেপারেটেড কন্টিনেন্ট। অর্থাৎ যখন এক ছিল তখন যেরকম সব জায়গায় একই জিনিস পাওয়া যেত, এখন সেপারেট হওয়ার পর যে পাওয়া যায় সেটি আসলে একটা এভিডেন্স হিসেবে কাজ করে, সেটি আসলে বোঝানোর জন্য দেখানো হচ্ছে। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের ছবি। এরপর রক এভিডেন্সের ক্ষেত্রে আমরা সেটি দেখতে পাই যে হচ্ছে রক এভিডেন্সের ক্ষেত্রে আমরা যদি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার রক এবং আফ্রিকার রক, ইউরোপের রক দেখবো হচ্ছে আমরা একই ধরনের রক সেই ক্ষেত্রে পাবো। এবং হচ্ছে হিউজ বেল্টস অফ রকস ফাউন্ড ইন দ্য আফ্রিকা অ্যান্ড সাউথ আমেরিকা ওয়ার আইডেন্টিক্যাল, নট অনলি ওয়ার দে দ্য সেম বাট দে উড ম্যাচ আপ এজ, থিকনেস, টাইপস, এই জিনিসগুলো দিয়ে এই ফসিলগুলোকে আইডেন্টিফাই করা যায় যে তারা আসলে সেম। আমরা এরপরে দেখব হচ্ছে যে মাউন্টেইনগুলোর মধ্যেও আসলে মিল আছে, সেটি নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। এবং হচ্ছে প্যালিও ক্লাইমেটিক এভিডেন্স যদি আমরা দেখি,
প্যালিওক্লাইমেটিক এভিডেন্সের ক্ষেত্রে আমরা যে মিল পাবো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত কথা বলবো। আপাতত প্যালিওক্লাইমেটিক এভিডেন্স জিনিসটি আমাদের মাথায় রাখলেই হবে। আচ্ছা, এবারে আমরা একটি প্রশ্ন করি যে সি ফ্লোর স্প্রেডিং, যে হচ্ছে সি ফ্লোর সেটি স্প্রেড হচ্ছে না। 1960 সালে প্রফেসর হ্যারি হেস, যিনি প্রিন্সটন ইউনিভার্সিটি, অ্যান্ড রবার্ট ডিটস, যিনি হচ্ছে স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশেনোগ্রাফি, তারা দুজন মিলে প্রপোজড এ রেডিক্যাল আইডিয়া টু এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ দ্য ওশান ফ্লোর অ্যান্ড দ্য feet of the continents. তারা বলতে চান they suggested that a new sea floor develops at the ocean ridges and then spreads outward from the line of origin. Continents would be carried along by the same forces that cause the ocean grow. তারা এই কথাটি বলতে যাচ্ছিলেন যে সি ফ্লোর ডেভেলপ হচ্ছে, নতুন নিউ সি ফ্লোর ডেভেলপ হচ্ছে ওশান রিজে, এবং হচ্ছে দেন এটা স্প্রেড আউট হচ্ছে লাইন অফ অরিজিন থেকে। তো এইটার মানে কি আসলে এইটা যে হচ্ছে আর্থ ওয়াজ কন্টিনিউয়াসলি এক্সপান্ডিং? আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো এভিডেন্স পাওয়া যায় নাই যে আর্থ কন্টিনিউয়াসলি এক্সপান্ডিং হচ্ছে। তাহলে ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে দ্য ক্রিয়েশন অফ নিউ ক্রাস্ট অ্যাট spreading centers would have to be balanced by the destruction of crust somewhere else. এক জায়গায় যখন হচ্ছে এইরকম ক্রিয়েশন হচ্ছে, আরেক জায়গায় কিন্তু তখন ডিস্ট্রাকশন হচ্ছে। এইভাবে কিন্তু একটি সমন্বয় চলে যাচ্ছে, সমন্বয় থেকে যাচ্ছে, সমন্বয় হচ্ছে। প্লেট টেকটনিক্স থিওরিতে আমরা দেখতে পাই 1965-এ the ideas of continental drifts and sea floor spreading were integrated into the overriding concept of plate tectonics, primarily by the work of John Tujo Wilson, a geophysicist at the University of Toronto. তিনি আসলে এই প্লেট টেকটনিক থিওরিটাকে ডেভেলপ করেন, এবং এই থিওরির ক্ষেত্রে আর্থস আউটার লেয়ার কনসিস্ট অফ about a dozen separate major lithospheric plates floating on the astronosphere. আমরা একটি ছবি দেখব, এবং প্লেট মুভমেন্ট ইজ স্লো ইন হিউম্যান টার্মস, অ্যাভারেজ অ্যাবাউট 5 centimeters 2 inches a year. কাজে একজন মানুষ আসলে সেটিকে খুব সহজে তার মানব জীবনে তিনি যদি 100 বছর বাঁচেন, তাহলে তিনি আসলে 500 সেন্টিমিটার অর্থাৎ হচ্ছে 200 ইঞ্চি প্রায় এরকম একটি দেখতে পাবেন, যেটি আসলে কিন্তু খুব বেশি বড় না প্লেট মুভমেন্টের ক্ষেত্রে। এই জন্য এটি আসলে হচ্ছে খুব জটিলভাবে এটি আইডেন্টিফাই করতে হয়, এবং এটির পড়াশোনা বেশ ব্যাপক। লার্জ প্লেটস ইনক্লুড বোথ কন্টিনেন্টাল এবং ওশানিক ক্রাস্ট। যেগুলো বড় প্লেট আছে সেগুলোর মধ্যে ওশানিক ক্রাস্ট এবং কন্টিনেন্টাল ক্রাস্ট দুটোই আছে। তো আমরা এখন হচ্ছে কিছু ওশানিক প্লেট দেখব। প্যাসিফিক প্লেট দেখছি, এবং হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেট, এদিকে ইন্ডিয়ান প্লেট দেখা যাচ্ছে একদম কোনায়, এবং হচ্ছে প্রত্যেকটি প্লেটকে লাল কালি দিয়ে, অ্যান্টার্কটিক প্লেট প্রত্যেকটি প্লেটকে লাল কালি দিয়ে ভাগ করা হয়েছে। প্লেট টেকটনিক্স আসলে কিভাবে কাজ করে সেটি নিয়ে আমরা আরেকটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কারণ প্লেট টেকটনিকের সাথে সুনামির সম্পর্ক আছে, যেটি ওশেনোগ্রাফির একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্লেট টেকটনিকের সাথে ভূমিকম্পের যোগসূত্র আছে, এবং প্লেট টেকটনিক আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। টেকটনিক প্লেটের মুভমেন্ট আমরা একটু দেখার চেষ্টা করি, যে ইনার কোর এবং পৃথিবী, এটি হচ্ছে আমাদের পৃথিবীর একটি যদি আমরা ক্রস সেকশন নেই দেখতে পাবো যে হচ্ছে ইনার কোর, আউটার কোর, এরপরে আমরা দেখতে পাবো 700 কিলোমিটার অঞ্চল জুড়ে লোয়ার মেন্টাল এবং আপার মেন্টাল, এটি কিন্তু এই যে ঘুরছে, এবং এখানে এই যে প্লেট টেকটনিক সাবডাকশন এবং অবডাকশনের মাধ্যমে এটি কিন্তু আমরা টেকটনিক প্লেটের মুভমেন্ট দেখতে পাবো। এবং হচ্ছে এগুলো নিয়ে অনেক ডাটা আমরা পাবো, যে ফর পারপাস অফ দ্য লিস্ট এ মেজর প্লেট is any plate with an area greater than 20 million kilometer square. প্যাসিফিক প্লেট থেকে শুরু করে সব প্লেটের এরিয়া এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটু প্লেট বাউন্ডারি নিয়ে কথা বলি। প্লেট বাউন্ডারির ক্ষেত্রে আমরা ডাইভারজেন্ট, কনভার্জেন্ট এবং ট্রান্সফর্ম, এই তিনটি বিষয় আমরা আসলে এখানে দেখতে পাবো। যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্লেট যখন দূরে সরে যাচ্ছে সেটিকে আমরা ডাইভারজেন্ট বলবো, যখন কাছাকাছি আসছে তখন সেটিকে কনভার্জেন্ট বলবো, এবং যখন একটি আরেকটির ভিন্ন ভেক্টরে চলছে, পাশাপাশি স্লাইড করছে, তখন সেটিকে আমরা ট্রান্সফর্ম বলবো। Divergent oceanic crust such as the mid-Atlantic, divergent continental crust হিসেবে বলতে পারি রিফট ভ্যালি অর ইস্ট আফ্রিকাকে। এবার আমরা নর্থ আমেরিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মাঝখানের অংশটা আইসল্যান্ডকে দেখতে পাচ্ছি সেখানে, এবং তীর চিহ্ন দিয়ে লাল যে হচ্ছে ট্রায়াঙ্গেল গুলো দেখানো হচ্ছে, এগুলো আসলে ভলকানোর চিহ্ন দেখানো হয়েছে। আমরা ওশেনিক ক্রাস্ট, মিড ওশেনিক রিজ এবং রিফট ভ্যালি, এই তিনটি আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এবং তার নিচে দেখতে পাচ্ছি যে হচ্ছে অ্যাস্ট্রোনোস্ফিয়ারের পরে লিথোস্ফিয়ার কিভাবে আছে, এবং রিফট ভ্যালিটা আসলে কি জিনিস ডাইভারজেন্ট বাউন্ডারিতে, সেটি আমরা আসলে এই ছবিতে দেখতে পাচ্ছি।
এইবারে আমরা যে ডাইভারজেন্ট এবং হচ্ছে কনভার্জেন্ট, আমরা ঠিক এই যে আগের যে স্লাইডে দেখছিলাম ডাইভারজেন্ট এবং কনভার্জেন্ট, সেটি আসলে আমরা এখানে বড় একটি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করছি যে ঠিক কিভাবে মিড ওশেনিক রিচ থেকে কিভাবে আসলে ডাইভারজেন্ট বাউন্ডারিজ স্প্রেডিং সেন্টার কিভাবে হচ্ছে এটা ডাইভার্জ করছে, যে মেন্টাল প্লিউম আসছে এবং হচ্ছে সেটি আসলে কিভাবে এটি ঘটছে। আর স্টেজ অফ স্প্রেডিং সেটি লিথোস্ফিয়ার এবং হচ্ছে কন্টিনেন্টের মাঝে, এই ছবিটি আমরা আসলে খুব মনোযোগ সহকারে দেখতে পারি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিউ ওশেনিক ক্রাস্ট সেখানে মার্ক করা হয়েছে, ওশেনিক ক্রাস্ট, এবং সেখানে কিন্তু সেডিমেন্ট আছে এবং ইনক্রিজিং এরিয়া অফ ওশেনিক ক্রাস্ট, ওশেন কিন্তু বড় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন হচ্ছে স্প্রেড হচ্ছে, এইভাবেই করেই হচ্ছে আমরা দেখতে পাবো যে ওশেন স্প্রেড হচ্ছে। থ্রি কাইন্ডস অফ প্লেট কনভার্জেন্সের ক্ষেত্রে, ওশেনিক ক্রাস্ট টুয়ার্ডস কন্টিনেন্টাল ক্রাস্ট, এখানে আমরা ট্রেঞ্চ এবং হচ্ছে ভলকানিক আর্ক দেখতে পাচ্ছি, কন্টিনেন্টাল ক্রাস্টের ভলকানিক, লিথোস্ফিয়ার এবং অ্যাস্ট্রোস্ফিয়ার। লিথোস্ফিয়ার এইটা আসলে হচ্ছে ওশেনিক ক্রাস্ট কিভাবে আসলে সাবডাকশন অবডাকশন নিয়ে আমরা যখন আরো বেশি কথা বলবো তখন আসলে এই জিনিসগুলো আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। তবে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেন্টালে এখানে ওশেনিক ক্রাস্ট কিভাবে এখানে ভেতরের দিকে প্রবেশ করে গেছে, এবং পেরু চিলির একটা ট্রেঞ্চ, সেই ট্রেঞ্চটা এখানে দেখতে পাবো। এরপরে আমরা মারিয়ানা ট্রেঞ্চটাও কিভাবে হয়েছে সেটিও আমরা এখানে দেখব, এই পরবর্তী ছবিতেই সেটি দেখব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওশেনিক ক্রাস্ট টুয়ার্ডস ওশেনিক ক্রাস্ট, ওশেনিক ক্রাস্টের সাথে ওশেনিক ক্রাস্টের যে হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে বলছিলাম, ফিলিপাইন প্লেটও কিন্তু এই যে প্যাসিফিক প্লেট, এটা কিন্তু হচ্ছে এই যে এটার ভিতরে প্রবেশ করে গেছে, এটার পরেই কিন্তু এখানে মারিয়ানা ট্রেঞ্চ হয়েছে। তো যেটি আমরা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট টুয়ার্ডস কন্টিনেন্টাল ক্রাস্টে দেখতে পাচ্ছি। আমরা এই ক্রাস্ট নিয়ে এবং হচ্ছে টেকটনিক অ্যাক্টিভিটিস নিয়ে অনেক বেশি বিস্তারিত ভাগ ভাগ করে বেশ কিছু ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলোর আর বেশি গভীরে প্রবেশ করব না। আসলে আমরা শুধুমাত্র চিত্রগুলো দেখিয়েছি, কোনো এটির অভ্যন্তরে আসলে আমরা প্রবেশই করিনি। আমরা শুধুমাত্র উৎসাহ জাগানোর জন্য এবং আইডিয়া দেওয়ার জন্য আসলে এই চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেন পরবর্তী ক্লাসগুলো আরো বেশি প্রাণবন্ত হয়। আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের ক্লাসের। হিমালয়ান মাউন্টেনের একটি ক্রস সেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং হচ্ছে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান প্লেট দেখতে পাচ্ছি, যেটি আসলে ট্রিপল পয়েন্ট থেকে এদিকে এসেছে, সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত কথা বলবো, এবং সুনামি কিভাবে হয় সেটি নিয়েও আমরা আসলে পরবর্তী ক্লাসে বিস্তারিত কথা বলবো। এই ছবিটাকেই বেসিক ধরা হয় সুনামি কিভাবে সংঘটিত হতে পারে সেটির ক্ষেত্রে। এবং রিলেটিভ মোশন অফ প্যাসিফিক প্লেটের রিলেটিভ মোশন নিয়ে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই যে হচ্ছে টেকটনিক প্লেট এবং টেকটনিক অ্যাক্টিভিটি, সেটি নিয়ে আমরা আসলে বিস্তারিত কথা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে বলবো। আজকের ক্লাস এ পর্যন্তই, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।